সুন্দর সুফলা সবুজ, সবুজের সমারোহ। আমাদের ভূমিটা অত্যন্ত উর্বর। আমাদের এই ছোট্ট বাংলাদেশে আল্লাহ তাআলার অনেক নিয়ামত আছে, কিন্তু আমাদের স্বাধীনতা অর্জন করেছি অনেক বছর আগে, অর্ধ শত বছরেরও বেশি, 55 বছর। আমাদের পরে যারা স্বাধীনতা অর্জন করেছেন, পৃথিবীর মানচিত্রে তারা নিজেদেরকে উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। আমরা মৌলিক কিছু কাঠামোগত ত্রুটি আমাদের মধ্যে আছে। সেটা হলো ভৌগোলিক অবস্থান হলো আমাদের এমন একটি জায়গায় যে আমাদের দেশে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বাইরের দেশ থেকে এই তরুণ এবং যুব সমাজকে নষ্ট করার জন্য মাদকের সুলভে মাদক পাওয়া যায়, হাতের নাগাড়ে মাদক পাওয়া যায়। মাদকাসক্তের পরিমাণ বাড়তেছে। যে পরিবারে একটি মানুষ মাদকাসক্ত হয়ে যায়, পরিবারটা শুধু ধ্বংস হয় না, সমাজটাও ধ্বংস হয়। আপনাদের এলাকায় মাদকের কোন অবস্থা আছে নাকি? তাহলে আপনারা বুঝতে পারবেন এই ভয়াবহ অবস্থা থেকে এই সমাজকে বাঁচানোর জন্য মূলত আমাদের সকলকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। মাদকের আইনগত যে দুর্বলতা ছিল, সেটা সরকার সংসদে সর্বসম্মতক্রমে, সরকারি দল বিরোধী দল সর্বসম্মতক্রমে আইনের সংস্কার করা হয়েছে। পুলিশদের অভিযোগ ছিল, এই রাত জেগে দৌড়ায় দৌড়ায় একটা মাদকের আসামি ধরলাম, কোর্টে গেলে সাথে সাথে জামিন হয়ে যায়। এটা সংস্কার করা হয়েছে, এটা সহজে আর জামিন হবে না। এই জায়গা থেকে সমাজকে বাঁচানোর জন্য পাশাপাশি জুয়া, যেটা জুয়া আসলে আমি জানতামই, এই সংসদে যে বুঝলাম যে অনলাইন জুয়া আছে। এই অনলাইন জুয়ায় আপনার আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। সেই জায়গায় জুয়ারও যে আইন ছিল সহজে জামিন হওয়ার, সেটাও সংশোধন করে সংস্কার করা হয়েছে। কিন্তু আইন সংস্কার করে কি সেটা প্রয়োগ করা সম্ভব হবে সমাজের মানুষ যদি সচেতন না হয়? এর সাথে ছিল রাজনৈতিক ছত্রছায়া, দুর্বৃত্তায়ন, চাঁদাবাজ, দখলবাজ, মানুষের অধিকার নষ্ট করা। ও মানুষের গালে চড় মারে, ওর পিছনে রাজনৈতিক একটা খুঁটি আছে। ওর নেতার কাছে গেল, নেতা ফোন করে বলে দিল, আর ওর কিছু হলো না। সরকার এবং বিরোধী দল আলহামদুলিল্লাহ ঐক্যবদ্ধ হয়েছে। রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে যদি কেউ অশান্তি সৃষ্টি করে, অপরাধ জগতের কোনো কাজ করে, তাহলে যে রাজনৈতিক নেতা ছত্রছাই করবে, এটা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন সরকার বেশ কয়েক জায়গায় ব্যবস্থা নিয়েছেন। এজন্য সরকারি দল বিরোধী দল ঐক্যবদ্ধ হয়েছে। রাজনৈতিক নেতা যত শক্তিশালী হোক না কেন, সে যেন গডফাদার হতে না পারে। এটা ভালো খবর না আমাদের জন্য? আমরা অতীতের ইতিহাস নাই বা বললাম, কিন্তু অতীতের ইতিহাসটা এরকম ছিল। আমরা এই স্বাধীনতার এত বছর পর পিছিয়ে থাকার কারণ। আরেকটা বিষয় আছে, সেটা সরকারকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হয়েছে। আমরা সকলেই বলেছি সরকারকে সহযোগিতা দেওয়ার জন্য। সরকারের অর্থটা দুই ভাগে ভাগ হয়। একটা হইল রাজস্ব খাত, আর একটা হইল বার্ষিক উন্নয়ন খাত, যেটাকে আমরা এডিবি বলি। সরকার এবার বাজেট দেওয়ার সময়, আমি নিজেও বলছি, আমাদের লোক বলছে, সরকারের লোকও বলছে, বাজেট যদি বাস্তবায়ন না হয় সঠিকভাবে, তাহলে বাজেটের বড় অঙ্ক দিয়ে জনগণের কোনো কল্যাণ করা যায় না। বাজেট বাস্তবায়নের সব থেকে বড় সমস্যা হল দুর্নীতি। দুর্নীতিতে বাজেট বাস্তবায়নে বাধাগ্রস্ত হয়। দেখা যাচ্ছে যে একজন মেয়ের একটা বিধবা কার্ড করে দেবে, এর জন্য
তার কাছে কি দেওয়া হয়? টাকা দেওয়া হয়। আপনাদের দিকে হয়তো নেয়নি। তো গরিব মানুষ, বিধবা, ওর একটা কার্ড করবে, বিধবা কার্ড, ওর আবার কারো কারো টাকা দেওয়া লাগে, না হলে হয় না। প্রান্তিক জনগোষ্ঠী সরকার কর্তৃক যেটা আসে টাকা পয়সা, সেটা নিতে গেলে ঝামেলা হয়, হয় কিনা বলেন? এখন আমাদের এখানে ফ্যামিলি কার্ড চালু হয় নাই। যেখানে যেখানে চালু হয়েছে, মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী বললেন কিছু অসাধু লোক তারা ফ্যামিলি কার্ড দেবে এই প্রতারণা করে টাকা নেওয়া শুরু করছে। ফ্যামিলি কার্ড গরিব মানুষ পাবে, দুস্থ মহিলারা পাবে। এখানে যাতে অনিয়ম না হয় সে ব্যাপারে সরকার এবং বিরোধী দল সজাগ আছে। এমনিভাবে বিভিন্ন ক্ষেত্রে আমি বলতে থাকলে অনেক বলা যাবে, আমাকে আরো অনেক জায়গায় এই কথাগুলো বলতে হবে। এডিবির উন্নয়নমূলক কর্মকাণ্ড যেটা হয়, এটা একটা পাঠ হয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে। যারা ছোটখাটো ব্রিজ করে, একটু বাজার, হাট বাজারে কিছু সহযোগিতা করতে পারে, ফ্ল্যাট সলিং, রাস্তা সলিং করতে পারে, মসজিদ মন্দিরে কিছু সাহায্য অনুদান দিতে পারে, এইগুলাই অনিয়ম হয়। কিরকম অনিয়ম হয়? রাখালগাছি ইউনিয়নে একটা রাস্তা আছে 1.5 কিলো। রাস্তাটা চাহিদা দেওয়া ছিল 1 বছর আগে। সেই রাস্তাটা চাহিদা দেওয়া ছিল, রাস্তা হয়ে গেছে, মানে টাকা উত্তোলন হয়ে গেছে। আমার কাছে যখন এই যে আপনাদের কিছু কথা শুনবো, আমি রাস্তা, মসজিদ, মন্দির, হাটের কথা শুনবো, ওরকম শুনছি যে এই রাস্তাটা আমাদের করতে হবে। আমরা উপজেলাতে খোঁজ নিলাম, রাস্তাটার খবর কি? স্যার ওই রাস্তা তো হয়ে গেছে। এখন যে অফিসাররা আসছে তারা তখন কেউই ছিল, মানে রাস্তা বরাদ্দ হয়েছে, রাস্তা তৈরি হয়ে গেছে, রাস্তার টাকা উঠানো হয়ে গেছে, রাস্তা যেমন ছিল তেমনই আছে। এটা আমাদের দেশে হয়, কি বললেন? সরকার এই ব্যাপারে সজাগ হচ্ছে। এডিবির অর্থ বাস্তবায়নের ক্ষেত্রে ফ্ল্যাট সলিংয়ে 1 নম্বর দেওয়ার কথা। আপনাদের ঠিক হয়েছে? ফ্ল্যাট সলিং তো এখানে দেখবেন আপনারা 1 নম্বর ফ্ল্যাট সলিং এটা হয় না। এগুলোর দিকে সরকার এখন দৃষ্টি দিচ্ছে। আমরা এগুলো কথা বলছি। এইভাবে সরকারের বাজেট যদি সঠিকভাবে বাস্তবায়ন হয়, তাহলে জনসাধারণ উপকৃত হবে। একটা রাস্তার লংজিভিটি বলা হয় এটা 10 বছর চলবে, কিন্তু এখানে এত অনিয়ম করা হয়, ওটা 3 বছর পরে রাস্তাটা নষ্ট হয়ে যায়, আবার 1 বছর পরে নষ্ট হয়ে যায়। আপনারা দেখবেন মাঝে মাঝে ওই যে পিচ দিয়ে গেছে, পরে এই যে পিঠা উল্টানোর মতো উল্টাচ্ছে। এখন দেশটা কি হবে আপনার? এইগুলা যদি হয় তাহলে এই বাজেটে জনগণের কল্যাণ হবে। তো সরকার নিজেও সিদ্ধান্ত নিয়েছে, পুরা সংসদ ঐক্যমত হয়েছে, এই জায়গা থেকে একবারেই হুট করে তো দেশটা চেঞ্জ করা যাবে না, কিন্তু আমরা শুরু করতেছি। সেই জায়গায় আপনাদের জনগণের সহযোগিতা শুরু করতেছে। যে সমস্যাটা হয়, জনগণ ঐক্যবদ্ধ হইল, নির্বাচিত জনপ্রতিনিধি যারা থাকেন, ওরা কন্ট্রাক্টরের কাছ থেকে কিভাবে কি চা খায় না রসগোল্লা খায়, সে জনগণকে বলে থামো, এটা আমি দেখছি, তখন জনগণ পিছিয়ে দেয়। সেই জায়গা থেকে আমি বলছি আমার কন্ট্রাক্টররা চা রসগোল্লা খাওয়ানো শুরু করে। এলাকায় যখন উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড হবে, তখন আপনারা নিজেরা ভূমিকা রাখবেন। শিডিউল এখন আপনার সামনে, এখন আধুনিক যুগ। এজন্য এখানে কে কোন দলের লোক, কে কোন মতের লোক, এগুলো আমরা না দেখে আমার এই কথাগুলোর দিকে আপনারা একটু খেয়াল করেন। আমরা সারা বাংলাদেশে এখন আছি 348 জন এমপি, মহিলা সংরক্ষিত সভা, সবাইকে এই দায়িত্ব পালন করার কথা বলা হয়েছে। আমি আমার জায়গা থেকে আপনাদের কাছে এখন বলছি, আর এক জায়গায় বলবো, এখানে আপনারা কোনো দল দেখেন না, দেশটা গড়তে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাইতে হবে। এজন্য ঐক্যবদ্ধ হয়, আপনার এলাকার উন্নয়নের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়, তাহলে পরে
আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো, কি বলেন? সেই সুন্দর বাংলাদেশ পাইতে আমাদের আরো কত বছর লাগবে? আমরা তো 54 বছর পেরিয়ে আসলাম। হ্যাঁ, আমাদের এখানে রাজনৈতিক অনিয়ম হয়েছে, সেটা যাতে না হয় সে ব্যাপারে আমরা আলোচনা করছি, পদক্ষেপ নিচ্ছি, আমরা চেষ্টা করছি। এখন আমি আপনাদের কাছে শুনতে চাই, আপনারা কি পরামর্শ দেবেন? আপনারা 2-5 জন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, কথা বলবেন। আপনাদের কথাগুলো আমি আবার কাটছাট করবো, এক জায়গায় নিয়ে আসবো। এটা প্রস্তাবনা আকারে আবার সরকারের কাছে সংসদে পেশ হবে। তো আমি বিনীত অনুরোধ করছি, আপনারা এই ব্যাপারে পরামর্শ দিবেন। এই আগামী প্রজন্মর ব্যাপারে আপনার করণীয় কি, আমার করণীয় কি, এই অঞ্চলের মৌলিক সমস্যাগুলো কি, উন্নয়ন কর্মক্ষেত্রে কোনটা অগ্রাধিকার দেওয়া লাগবে, আপনাদের কিছু কথা শুনতে